প্রধানমন্ত্রী বা কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী তাদের বিরুদ্ধে যদি এমন কোনো একটি অভিযোগ থাকে যে অভিযোগ প্রমাণিত হলে অর্থাৎ দোষী সাব্যস্ত হলে তাদের 5 বছর বা তার থেকে বেশি সময়ের কারাদণ্ড হতে পারে এবং সেই ব্যক্তিকে যদি তদন্তের সময় গ্রেপ্তার করা হয় এবং তার যদি অন্তত 30 দিনের কারাবাস হয় তাহলে 31 নম্বর দিনে 30 দিন জেলে থাকলে 31 নম্বর দিনে তাকে তার সেই পদ থেকে সরিয়ে দেওয়া হবে অর্থাৎ তার মন্ত্রিত্ব চলে যাবে এবং সে চাক বা না চাক ওই মন্ত্রিত্বের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হবে, তাকে সরে যেতে হবে এবং জেল থেকে ছাড়া পাওয়ার পরে সে আবার তার সেই পদে বহাল হতে পারে, তার সেই মন্ত্রিত্ব সে ফিরে পেতে পারে, সেখানে কোনো অসুবিধা নেই। আপনারা জানেন আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বিল পেশ করেছেন লোকসভাতে এবং সেই নিয়ে চর্চা হচ্ছে। এবার সেই বিলের খুঁটিনাটি সমস্ত কিছু যদি একদম ধরে ধরে বিস্তারিত আলোচনা করতে হয় তাহলে অনেকটা সময় কেটে যাবে। আমি যেটা বললাম একদম শুরুতেই সেটা হচ্ছে এই বিলের মোদ্দা কথা। এবার এইটা নিয়েই চারিদিক থেকে নানা রকম তর্কাতর্কি তরজা সমস্ত কিছু শুরু হয়ে গেছে। এইটা হলো বিলের মোদ্দা কথা। এবার এই যে কেন্দ্রে বিজেপির সরকার রয়েছে, বিজেপির সরকার এই বিল নিয়ে এসেছে, অমিত শাহ তিনি এই বিল প্রস্তাব করেছেন এবং বিজেপির যুক্তি হচ্ছে যে আমরা রাজনীতিকে ক্রিমিনালাইজেশন এবং করাপশন মুক্ত করতে চাইছি, রাজনীতিকে আমরা অপরাধ মুক্ত করতে চাইছি, দুর্নীতি মুক্ত করতে চাইছি, এই বিলটা নিয়ে আসবো আমরা। যারা যারা 30 দিনের জন্য জেলে থাকছেন 31 নম্বর দিনে তাদের মন্ত্রিত্ব চলে যাবে এবং ব্যাস আমাদের রাজনীতি একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে, কোনো দুর্নীতি থাকবে না, ঝকঝক করবে একদম। এবং সেই কারণেই আমরা এই বিলটা নিয়ে এসেছি। আরেকটা যুক্তি যেটা বিজেপির তরফ থেকে সামনে রাখা হচ্ছে সেটা হলো যে এখানে তো ভয়ের কিছু নেই, বিরোধীরা কেন এত না করছে? এই যে বিলটা আনা হচ্ছে এটা যদি পাশ হয়ে যায়, এটা যদি আইন হয় তাহলে তো এটা সকলের জন্য প্রযোজ্য হবে, সেটা বিজেপি শাসিত রাজ্য হোক বা বিরোধী রাজনৈতিক দল শাসিত রাজ্য হোক, বিজেপির মন্ত্রী হন বা অন্য কোনো রাজনৈতিক দলের মন্ত্রী হন, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত সকলের জন্য তো এটা প্রযোজ্য হবে। তাহলে তোমাদের এত ভয়েরই বাকি আছে এবং তোমাদের সদিচ্ছা নেই কেন? এবার দেখুন বিজেপির তরফ থেকে এই যুক্তি সামনে রাখা হচ্ছে, বিরোধীদের যুক্তিও এখানে খুব স্পষ্ট, বা বলা ভালো 2014 থেকে 2025-এর সময়কাল এবং ঘটনা প্রবাহ যারা দেখেছেন, যারা ভালো করে জানেন তাদেরও এই বিলের বিরোধিতা করে যে যুক্তিগুলো সেগুলো খুব স্পষ্ট। কি কি যুক্তি সামনে রাখা হচ্ছে? প্রথম যুক্তি হচ্ছে সাম্প্রতিককালে বিজেপি শাসিত কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা বিজেপির কোনো কেন্দ্রীয় মন্ত্রী তার বিরুদ্ধে কোনো রকম একটা অভিযোগ উঠেছে বিরাট বড় কোনো দুর্নীতির এবং বিরাট বড় কোনো অপরাধের এবং তার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই এর মতো সংস্থা তারা তদন্ত করছে এবং সেই মন্ত্রীদের জেলে ভরা হয়েছে, গ্রেপ্তার হয়ে তাদের জেলে রাখা হয়েছে। এই রকম উদাহরণ আপনি খুঁজেও দেখাতে পারবেন না, এরকম কোনো উদাহরণ নেই। এবং এটা আরো মজার বিষয়, তার কারণ হচ্ছে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলে থাকাকালীন এমন লোকজন, এমন রাজনীতিবিদ যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে বড় বড় অপরাধের অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, তারা যে মুহূর্তে বিজেপিতে চলে এসেছেন সঙ্গে সঙ্গে সেই তদন্তও বন্ধ হয়ে গেছে বা পোস্টপন হয়ে গেছে বা তাদের ক্লিন চিট দিয়ে দেওয়া হয়েছে। কাজেই বিজেপির কোনো মন্ত্রী তাকে জেলে ভরা হয়েছে এরকম কোনো দুর্নীতি বা অপরাধের অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে এবং তাদের গ্রেপ্তার করেছে, এই উদাহরণ আপনি খুব একটা দেখাতে পারবেন না। এবং আগে যেটা বললাম যে অন্য দল থেকে এসে তারা ক্লিন চিট পেয়ে গেছেন, তার একদম লেটেস্ট উদাহরণ যদি আপনি দেখেন, মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার অজিত পাওয়ার, আপনারা জানেন এই অজিত পাওয়ারের স্ত্রীর বিরুদ্ধে 25,000 কোটি টাকার একটি দুর্নীতির অভিযোগ এসেছিল যেটা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছিল। 25,000 কোটি টাকার দুর্নীতি এবং এটা একটা ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতির অভিযোগ ছিল। এবং অজিত পাওয়ারের বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগ ছিল, বেনামি প্রপার্টির দুর্নীতি। এবং এই অজিত পাওয়ার যে মুহূর্তে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিলেন সঙ্গে সঙ্গে শুধুমাত্র তিনি নয়, তিনি এবং তার স্ত্রী দুজনেই ক্লিন চিট পেয়ে গেছেন। এবং সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে যে দিন অজিত পাওয়ার এবং তার স্ত্রী এনসিপি, শরদ পাওয়ারের এনসিপি থেকে ভেঙে বেরিয়ে বিজেপি এবং একনাথ শিন্ডের সঙ্গে হাত মেলালেন, তার আগের দিন পর্যন্ত বিজেপির তরফ থেকে অজিত পাওয়ার চোর, অজিত পাওয়ার চোর বলে অজিত পাওয়ারকে আক্রমণ করা হয়েছে। এবং যে মুহূর্তে তিনি এবং তার স্ত্রী বিজেপিতে চলে গেলেন দুজনেই কিন্তু সুন্দর করে ক্লিন চিট পেয়ে গেলেন। আরো একটা উদাহরণ আপনাদের দিই, 2016 সালে অমিত শাহ স্বয়ং বলেছিলেন, বর্তমানে যিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তাকে নিয়ে অমিত শাহ বলেছিলেন হিমন্ত বিশ্ব শর্মার থেকে বড় ডাকাত আর কেউ নেই, হিমন্ত বিশ্ব শর্মা ডাকাত, হিমন্ত বিশ্ব শর্মা ডাকাত।
বর্তমানে হেমন্ত বিশ্ব শর্মা কোথায় আছেন? বিজেপিতে আছেন, তিনি মুখ্যমন্ত্রী আসামের এবং তিনি আলালের ঘরের দুলাল হয়ে বসে রয়েছেন। এই রকম আপনি প্রচুর উদাহরণ দেখতে পাবেন যেখানে অন্য রাজনৈতিক দল থেকে বড় বড় দুর্নীতি, বড় বড় অপরাধের অভিযোগ নিয়ে বিজেপিতে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা ক্লিন চিট পেয়ে গেছেন, কিংবা তাদের বিরুদ্ধে যে তদন্ত সেটা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে। এবং 2024 একটি পরিসংখ্যান সামনে রাখা হয়েছিল যেখানে বলা হচ্ছে যে 2014 থেকে 2024 পর্যন্ত 25 জন প্রমিনেন্ট পলিটিশিয়ান মানে বাঘা বাঘা রাজনীতিবিদ, এমন লোকজন যারা অন্য রাজনৈতিক দল থেকে বিজেপিতে এসে মুখ্যমন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বিরোধী দলনেতা হয়েছেন, এই রকম 25 জন প্রমিনেন্ট পলিটিশিয়ান তারা অন্য রাজনৈতিক দল থেকে বিজেপিতে গেছেন। এবং এখানে সব রাজনৈতিক দল রয়েছে, কোনো একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি দোষ দিচ্ছি না। এখানে এনসিপি থেকে গেছে বিজেপিতে, এখানে কংগ্রেস থেকে গেছে, তৃণমূল কংগ্রেস থেকেও গেছে, টিডিপি থেকে গেছে, ওয়াইএসআরসিপি থেকে গেছে, এসপি থেকে গেছেন। এই রকম লোকজন তারা বিজেপিতে ঝাঁপ দিয়েছেন এবং তার মধ্যে অন্তত 23 জনের বিরুদ্ধে যে বড় বড় অভিযোগগুলো ছিল, 25 জনের বিরুদ্ধেই অভিযোগ ছিল, কিন্তু অন্তত 23 জনের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, যে তদন্তগুলো ছিল, সেগুলো হয় পোস্টপন হয়ে গেছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ, তার কোনো খোঁজ খবর নেই, আর না হলে তারা বিজেপিতে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্লিন চিট পেয়ে গেছেন। এইরকম উদাহরণ আপনি আরো দেখতে পাবেন। খুচরো নেতা যদি আপনি ধরেন তাহলে তা আরো প্রচুর উদাহরণ রয়েছে। এবং এখানেই আপনাদের বলে দিই যে দুর্নীতির তদন্ত যখন কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে হচ্ছে সেইখানে ইডির সাকসেস রেট 1%, 1%। ইডির সাফল্য when it comes to politicians তদন্তের ক্ষেত্রে বা তাদের দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে বা তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণের ক্ষেত্রে ইডির সাকসেস রেট 1%, মাত্র 1%। দ্বিতীয় কথা, এই বিলে কোথাও কিন্তু বলা হচ্ছে না যে অভিযোগটা প্রমাণ হতে হবে, যে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে দোষী সাব্যস্ত হতে হবে, তাহলে তার মন্ত্রিত্ব, তার পদ চলে যাবে। এই বিলে সেই কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে জাস্ট অভিযোগটুকু লাগবে। মানে ইডি সিবিআই এসে বলল যে এরকম একটা দুর্নীতির অভিযোগ আছে, আমরা তদন্ত করতে নেমেছি, অমুক মন্ত্রী তার এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার আমরা কিছু প্রমাণ পেয়েছি, আমাদের আরো তদন্ত করে দেখতে হবে। ব্যাস এইটুকু বললেই সেই মন্ত্রীকে গ্রেপ্তার করে নেওয়া যাবে। এবং তারপর একটা 30 ডেজ, 30 দিনের একটা উইন্ডো লাগবে, 30 দিন সেই মন্ত্রীকে জাস্ট জেলে আটকে রাখতে হবে। প্রথম 10 দিন পর বলা হবে, প্রথমে তো 10 দিনের জন্য তাকে জেলে নিয়ে যাওয়া হবে, তাকে হেফাজতে নেওয়া হবে। তার 10 দিন পর এসে বলা হবে যে দেখুন আমাদের মনে হচ্ছে উনি আমাদের সঙ্গে একেবারে কোঅপারেট করছেন না, আমাদের আরো একটু সময় দরকার, ওনাকে আরেকটু রাখতে হবে আমাদের কাছে। তার 10 দিন পরে এসে বলতে হবে যে দেখুন উনি তো খুবই প্রভাবশালী, উনি একজন মন্ত্রী, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, তাহলে উনি যদি এখন বেরিয়ে পড়েন, বেরোলে তো উনি তদন্তকে প্রভাবিত করবেন, আমরা তদন্ত শেষ করতে পারবো না, আমরা একদম সিরিয়াস একটা সিভিয়ার জায়গায় রয়েছে তদন্তের, এখন ওনাকে কিছুতেই জেল থেকে বের করা যাবে না। ব্যাস এইভাবে 30 দিন টেনে দিতে হবে, 30 দিন জেলে রাখতে হবে। 31 দিনের দিন তিনি পদ থেকে সরে চলে যাবেন, তার পদ, তার মন্ত্রিত্ব সমস্ত কিছু চলে যাবে। এবার এখানে আপনি বলতে পারেন যে সবসময় এটা বিরোধী রাজনৈতিক দলের কোনো মন্ত্রীকে সরানোর জন্যেই যে গ্রেপ্তার করা হচ্ছে তা তো নয়। কোনো কোনো ক্ষেত্রে তো অনেক বড় বড় অপরাধ সত্যিই তিনি করেছেন হতে পারে এবং তার বিরুদ্ধে সত্যিই সিরিয়াস তদন্ত চলছে। এরকম অপরাধী, এরকম দুর্নীতিগ্রস্ত অভিযুক্ত মানুষও তো হতে পারেন, তাহলে তার তো পদ থেকে সরে যাওয়াই উচিত। আচ্ছা, সেক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি করতে পেরেছে? আমরা নিজেরা পশ্চিমবঙ্গের বুকে দেখেছি তৃণমূল কংগ্রেসের একের পর এক বড় বড় নেতা মন্ত্রী তারা এত বড় বড় অপরাধ, এত বড় বড় দুর্নীতি করে গ্রেপ্তার হয়েছেন, জেলে গেছেন। ইডি সিবিআই কি করে নিয়েছে, কি করতে পেরেছে? একের পর এক সকলে জামিন পেয়ে, জামিনে মুক্ত হয়ে জেল থেকে বেরিয়ে চলে এসেছেন। পার্থ চট্টোপাধ্যায় একজন রয়েছেন, তিনি এখনো পর্যন্ত জেলে, তিনিও জামিন পেয়ে যাবেন। একের পর এক মামলায় তিনি অলরেডি জামিন পেয়ে যাচ্ছেন। এরপর হয়তো খুচরো কিছু মামলায় এখনো পর্যন্ত তিনি আটকে আছেন, সেটাতেও জামিন পেয়ে কিছুদিনের মধ্যেই তিনিও জেল থেকে বেরিয়ে যাবেন। সেখানে ইডি সিবিআই কি করতে পেরেছে? কোন বড় বড় দুর্নীতিতে অভিযুক্ত মানুষকে তারা শাস্তি দিতে পেরেছে? এবং এক্ষেত্রে আমরা চোখের সামনে দেখেছি তারা কত বড় বড় অপরাধ করেছে, কত বড় বড় দুর্নীতি করেছে। ইডি সিবিআই সেখানে কি করেছে, কি খেল তারা দেখিয়েছে তদন্ত করতে গিয়ে, কিভাবে ঘোল আমাদের খাইয়েছে, সেটা আমরা চোখের সামনে দেখেছি। সেই নিয়ে কিছু বলার নেই এবং এই বিলে সেরকম কোনো কথা বলাও হচ্ছে না, সেদিকটা ইমপ্রুভ করার কোনো কথাও বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে শুধু আমাদের একটা অভিযোগ লাগবে এবং 30 দিন তাকে কোনো রকমের জেলে আটকে রাখতে লাগবে। তারপরেই ধরুন বিরোধী রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে এমন একটি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে অভিযোগ চলে এলো, তাকে জেলে নিয়ে যাওয়া হলো, 30 দিন আটকে দেওয়া হলো এবং তারপরে যেটা এর আগে করা যেত না সেটা এবার করা যাবে, তাকে হির হির করে তার পদ থেকে নামিয়ে দেওয়া যাবে। তৃতীয় যুক্তি,
এখনো পর্যন্ত কতগুলো রাজ্যের নির্বাচিত সরকারকে বিজেপি ফেলে দিয়েছে এবং এখনো পর্যন্ত কতগুলো বিরোধী রাজনৈতিক দল শাসিত রাজ্যে সেই রাজনৈতিক দল বিজেপির সরকারকে ফেলে ক্ষমতায় এসেছে? এর উত্তর যদি আপনাকে আলাদা করে দিতে হয় এবং আপনি যদি এটাকে গণতন্ত্র বলে ডিফেন্ড করতে আসেন, তার মানে আপনি ধরেই নিয়েছেন বিজেপি ক্যান ডু নো রং, বিজেপি যাই করুক বিজেপি ঠিক এবং আমি বিজেপির দিকেই থাকবো, তাহলে আলাদা করে আর বলার কিছু নেই। একের পর এক নির্বাচিত সরকারকে বিজেপি ফেলে দিয়েছে, একের পর এক রাজ্যে অপারেশন লোটাসের মতো অপারেশন তারা চালিয়েছে এবং এই সমস্ত ক্ষেত্রে বিজেপির তরফ থেকে টাকা পয়সার কোনো অঙ্ক বসানো হয়নি, টাকা পয়সার লোভ দেখানো হয়নি, বা ইডি সিবিআইকে দিয়ে ভয় দেখানো হয়নি, বা ভাঙন ধরানোর কোনো সমীকরণ প্রয়োগ করা হয়নি। এমনটা যদি আপনি মনে করেন এবং আপনি যদি মনে করেন যে বিজেপি জাস্ট গিয়ে বলেছে এসো এসো আমার দিকে তোমরা চলে এসো, জাস্ট বিজেপির ওপর বিশ্বাস করে সোনামণি তুমি চলে এসো, আমরা ডবল ইঞ্জিন সরকার গড়বো, আর সঙ্গে সঙ্গে অন্য দলের লোকজন বিজেপিতে চলে এসে সেই সরকারকে ফেলে দিয়েছেন, তাহলে আপনি মূর্খের স্বর্গে বসবাস করছেন। আর মূর্খের সঙ্গে তর্ক করে আমারও সময় অপচয়, আপনারও। দেখুন, একটি বিরোধী রাজনৈতিক দল শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি একবার গ্রেপ্তার করা যায়, 30 দিন তাকে যদি জেলে আটকে রাখা যায়, এবং সেটা কি করে যাবে প্রথমেই আপনাদের বললাম, সেটা যদি করা যায় সঙ্গে সঙ্গে সেই রাজনৈতিক দলের সেই যে মুখ্যমন্ত্রী 31 দিনের দিন তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া যাবে, তিনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না, এবং তিনি যে মুহূর্তে মুখ্যমন্ত্রী থাকবেন না সঙ্গে সঙ্গে সেই রাজ্যের সরকারকে ফেলে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ তৈরি হবে। আর এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করার সুযোগ একমাত্র একটি রাজনৈতিক দলের কাছে যাবে, এর সমস্ত বেনিফিট একটি মাত্র রাজনৈতিক দলের কাছে যাবে এবং তার নাম ভারতীয় জনতা পার্টি। চতুর্থ কথা, এখানে অনেকেই বলছেন যে বিজেপি শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের মন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রে তাদের এই হাতিয়ার প্রয়োগ করবে, তাই নয়। এটা যদি আইন হয়ে যায়, বিজেপি নিজের দলের মন্ত্রী নিজের দলের মুখ্যমন্ত্রী যারা রয়েছেন তাদের মধ্যে যদি কেউ একটু বেগড়বাই করেন, একটু যদি এদিক থেকে ওদিক করেন, বা বিজেপির যদি মনে হয় যে এরা তো একটু বাড়াবাড়ি করতে শুরু করে দিয়েছে, আমার থেকেও বড় মনে করছে নিজেকে, বা আমার থেকে অন্যরকম কিছু কথা বলছে, সঙ্গে সঙ্গে সেক্ষেত্রেও কিন্তু তারা এই একই অস্ত্র বা হাতিয়ারকে ব্যবহার করতে পারবে। জাস্ট মনে করিয়ে দিতে হবে সেই সমস্ত মন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের বিজেপির তরফ থেকে যে তোমার বিরুদ্ধেও কিন্তু এরকম একটা মামলা রয়েছে, আজ তোমার মামলার খাতা খুলবো, কাল আরেকবার তদন্ত শুরু হবে, পরশু তুমি গ্রেপ্তার হবে, তার পরের দিন তোমাকে কিন্তু জাস্ট তোমার মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেব, তোমার মন্ত্রিত্বের পদে তুমি আর থাকবে না, শুধুমাত্র এমএলএ বা এমপি হয়ে থাকবে, আর পরের বারের নির্বাচনে তোমাকে টিকিটটাও দেব না, এমপি এমএলএও তুমি হতে পারবে না। এইভাবে কিন্তু বিজেপি তার নিজের দলের লোকজনকেও লাইনে রাখতে পারবে এই অস্ত্র বা হাতিয়ার ব্যবহার করে। অর্থাৎ আমি এদিক থেকেও চাপে রাখবো, আমি ওদিক থেকেও চাপে রাখবো, তুমি যাবেটা কোথায়? এইখানে বলা হচ্ছে কার্যত এক দেশ এক নির্বাচনের থেকে আরো এক কাঠি ওপরে উঠে এইরকম নিয়মের মাধ্যমে এক দেশ এক রাজনৈতিক দল বা ওয়ান নেশন ওয়ান পার্টি সেই দিকে এগোনোর ভিত্তি তৈরি করা হচ্ছে। এখানে অনেকেই বলবেন যে আচ্ছা তুমি যদি দুর্নীতি না করো, তুমি যদি অপরাধ না করো, তোমার তো ভয়ের কোনো কারণ নেই, তুমি যদি দুর্নীতিগ্রস্ত না হও তাহলে তুমি ভয় পাচ্ছ কেন, তাহলে তুমি বিরোধিতা করছো কেন? আপনাকে আমি একটা প্রশ্ন করি, একজন মন্ত্রীকে আপনি দেখাতে পারবেন যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যার বিরুদ্ধে একটা আঙুলও ওঠেনি, যার বিরুদ্ধে কোনো কথা হয়নি, যে সম্পূর্ণ সৎ? এটা যদি আপনি পারেন কোনো মন্ত্রীকে দেখাতে, তাহলে আমিও আপনাকে পক্ষীরাজের বাচ্চা, সাপের 5 পা আর ঐরাবতের ডিম দেখিয়ে দেব। এবং আবারও মনে করিয়ে দিই, এখানে কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার কোনো প্রমাণ লাগছে না, তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে এটা লাগছে না, যেটা লাগছে সেটা হলো জাস্ট একটা অভিযোগ, অভিযোগের ভিত্তিতে জাস্ট গ্রেপ্তারটা করতে হবে। 30 দিনের একটা উইন্ডো দরকার, 30 দিন তাকে জেলে আটকে রাখতে হবে। সেটা কি করে করা যাবে প্রথম দিকেই আপনাকে বললাম, এবং সেটা হলেই ব্যাস তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া যাবে। এবার আপনি বলতে পারেন ঠিক আছে, কিন্তু যাকে গ্রেপ্তার করা হচ্ছে বা যাকে পদ থেকে সরানো হচ্ছে তার বিরুদ্ধে দোষ যদি প্রমাণ না হয় এবং সে যদি জেল থেকে ছাড়া পেয়ে ফিরে আসে, তাহলে তো সে তার পদে আবার ফিরে যেতে পারবে, সে তো আবার মন্ত্রী হয়ে যেতে পারবে। প্রথম কথা, যে মন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে এবং যিনি মন্ত্রিত্ব হারাচ্ছেন তিনি জেল থেকে বেরিয়ে আবার সেই মন্ত্রিত্ব ফিরে পাবেন, তাকে তার দল আবার মন্ত্রী করবে, এর কোনো গ্যারেন্টি নেই, মন্ত্রিত্ব ফিরে পাবার কোনো গ্যারেন্টি নেই। এবং দ্বিতীয় কথা, যদি কোনো মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এই ঘটনা ঘটে তাহলে সে 30 দিন জেলে থাকার পরে 31 নম্বর দিনে তার মুখ্যমন্ত্রীর পদটা চলে যাচ্ছে। যে মুহূর্তে সে আর মুখ্যমন্ত্রী থাকছে না সেই মুহূর্তে আগেই যেটা বললাম সেই সরকারটাকে ফেলে দেওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। তাহলে ওই মুখ্যমন্ত্রী জেল থেকে বেরোতে বেরোতে যদি তার সরকারটাই পড়ে যায়, তাহলে তার আর জেল থেকে বেরোনোর পরে কিসের মুখ্যমন্ত্রীর পদ, কোথায় আর তিনি ফিরে যাবেন? এবার আপনি বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা তো সকলের জন্য প্রযোজ্য, শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের যে রাজ্যগুলো
রাজ্যগুলোতে ক্ষমতায় রয়েছে সেখানকার জন্য প্রযোজ্য তা তো নয়, বিজেপির মন্ত্রীদের জন্যও প্রযোজ্য, এমনকি প্রধানমন্ত্রীর জন্যও তো প্রযোজ্য। তাহলে আমি আপনাকে আবার সেই কথাটা মনে করিয়ে দিই এবং আবার আপনাকে সেই প্রশ্নটা করি যে শেষ কয়েক বছরে বিজেপি শাসিত কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলছে, বড় বড় অপরাধের তদন্ত চলছে, অভিযোগের তদন্ত চলছে এবং তাকে গ্রেপ্তার করেছে ইডি সিবিআই, এরকম ঘটনা আপনি কোথায় দেখেছেন, কটা দেখেছেন? এমনকি অন্যান্য রাজনৈতিক দল থেকে যারা বিজেপিতে এসেছেন, যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, বড় বড় অপরাধের অভিযোগ, তদন্ত চলছে, বিজেপিতে আসার সঙ্গে সঙ্গে তারা ক্লিন চিট পেয়ে গেছেন, তারা বিজেপিতে আসার পর পর্যন্ত গ্রেপ্তার হননি। তাহলে সেক্ষেত্রে আপনি কিসের কথা বলছেন? এবং এই কারণেই তো বিজেপিকে কটাক্ষ করে অনেকে ওয়াশিং মেশিন বলে থাকেন। দেখুন, এই আইনের সার্থকতা তখন থাকতো যদি সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী ইডি সিবিআই কেন্দ্রের খাঁচাবন্দি তোতা পাখি না হয়ে যেত। এই আইনের সার্থকতা তখন থাকতো যদি অন্য দল থেকে বিজেপিতে যারা এসেছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতি অপরাধের অভিযোগ রয়েছে, তারা বিজেপিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ক্লিন চিট না পেয়ে যেতেন, যদি তাদের বিরুদ্ধে তদন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ না হয়ে যেত, তখন এই আইনের সার্থকতা থাকতো। দুজনেই একই রকম দুর্নীতিগ্রস্ত, দুজনেই ইকুয়ালি করাপ্ট, কিন্তু তার মধ্যে একজন দোষী আর আরেকজন বিজেপি, এটা তো হতে পারে না। কিন্তু এই নিয়মের মাধ্যমে সেটাই করার একটা চেষ্টা করা হচ্ছে। এবং একদম শেষ কথা, এই মুহূর্তে এই বিলটাকে পাশ করানোর মতো ক্ষমতা বা শক্তি লোকসভায় বিজেপির নেই। এই বিলটা পাশ করানোর জন্য 2/3 ভোটের প্রয়োজন। সেই 2/3 মেজরিটি এই মুহূর্তে বিজেপির কাছে নেই যে তারা গাজোয়ারি করে বিলটাকে পাশ করিয়ে নিয়ে আসবে। কিন্তু এইরকম একটা সময় দাঁড়িয়ে এইরকম একটি বিল, সেটার প্রস্তাব করা, সেটা পেশ করা ডেফিনেটলি ঘোলা জলকে আরো ঘোলা করার উদাহরণ। বিশেষত এইরকম একটা সময় দাঁড়িয়ে যেখানে প্রচুর বিরোধীরা ভোট চুরির মতো এইরকম একটি সিভিয়ার অভিযোগ তুলছে কেন্দ্রের বিরুদ্ধে, ভোট চুরি নিয়ে যেখানে বিরোধীরা সরব হচ্ছে, এবং আরো একটি কেন্দ্রীয় সংস্থা নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেখানে বিরোধীরা সরব হচ্ছে, সোচ্চার হচ্ছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।